আমরা প্রায়শই বিভিন্ন গ্রুপ বলেন বা বিভিন্ন ব্লগারের আপনার বিভিন্ন কন্টেন্টে দেখা যায় ওভারটেকিং নিয়ে আপনার বিভিন্ন ক্যালকুলেশনের কথা বলে বা বিভিন্ন পোস্ট দেখা যায় যে এই ক্যালকুলেশন করতে হবে, এই ক্যালকুলেশন করতে হবে। তো অনেকে চিন্তা করে যে এই ক্যালকুলেশনকে আমি খাতা কলম নিয়ে বসে করব। তো খাতা কলম নিয়ে বসে করার আসলে কোনো দরকার নাই। জিনিসটা আপনাকে এক্সপিরিয়েন্স এবং সময়ের সাথে সাথে আপনার ব্রেনে এটা অটো ক্যালকুলেট হতে হবে কিছু কিছু ফ্যাক্টর, এবং সেই ফ্যাক্টর গুলো যদি আপনি ঠিক মতো ক্যালকুলেট করতে পারেন তখনই আপনি একটা পারফেক্ট ওভারটেকিং করতে পারবেন। এবং ওভারটেকিং এ আপনার ক্যালকুলেশন এই কারণে জরুরি, কারণ আপনি যদি ফেসবুক বলেন বা খবরের কাগজ বলেন বা নিউজ চ্যানেল বলেন, যেখানেই দেখেন অ্যাক্সিডেন্টের 90% ক্ষেত্রেই ওভারটেকিং, র্যাশ ড্রাইভিং এইসবের কারণে আপনার অ্যাক্সিডেন্ট গুলি ঘটতেছে। তো আপনি যদি কিছু ফ্যাক্টর মেনে চলেন তাহলে আপনার হাইওয়েতে রাইড করেন বা লোকাল এরিয়াতে রাইড করেন, ঢাকা সিটিতে রাইড করেন, আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিছুটা হলেও কমে যাবে। তো আজকের ভিডিওতে আপনার বাইক ওভারটেকিং কিভাবে নিরাপদে করবেন সেই বিষয়ে 10টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। তো hey everyone, this is Samsul Arifin Piyash and you are watching Noob Rider. Welcome to another vlog. একদম ফার্স্ট যে পয়েন্টটা সেটা আপনার সিচুয়েশন আপনাকে জাজ করতে হবে। এখন ওভারটেকিং করার ক্ষেত্রে সামনে আর অপর পাশ থেকে আসা গাড়ির গতি ও দূরত্ব আপনাকে আগে জাজ করতে হবে যে আপনি এটা আপনার জন্য ওভারটেকিং করা ঠিক কি ঠিক না। এটা ফার্স্ট যদি জাজ করতে পারেন তারপর আপনাকে ডিসিশন নিতে হবে আপনি ওভারটেকিং করবেন কি করবেন। এবং এই ডিসিশনটা এমন না যে আপনাকে আমি যতক্ষণ ধরে কথা বলতেছি ততক্ষণ ধরে নেবেন। আপনার এই যে এই জিনিসটা মিলি সেকেন্ডের মধ্যে আপনাকে ক্যালকুলেট করতে পারতে হবে, তাহলে আপনি উপযুক্ত আপনার কন্ডিশন আপনি জাজ করতে পারবেন। সেকেন্ড যে জিনিসটা সেটা হলো আপনার গাড়ির গতি কন্ট্রোল করতে হবে। বেশি গতি বা বিপজ্জনক ওভারটেকিং আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়ায় দিবে। তবে আপনার ওভারটেকিং এর ক্ষেত্রে সবসময় আমি যে বেসিক প্রিন্সিপালটা ফলো করি, এটা আপনি লেন চেঞ্জের ক্ষেত্রেও ফলো করি, যে একটা লেন থেকে আরেকটা লেনে যান বা একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি ওভারটেকিং যখন করবেন তখন আপনার গাড়ির পিক আপ কিছুটা বাড়ায় দিতে হবে। আপনি ধরেন 40-তে আপনি যাচ্ছিলেন, 40-তে ওভারটেক করার আগে একটা লেন চেঞ্জের সময় আপনি স্পিডটা যদি একটু বাড়ায় দেন, সেক্ষেত্রে পিছন থেকে যদি কোনো গাড়ি আসেও আপনার ওই স্পিড বাড়ানোর কারণে আপনি ইনস্ট্যান্ট ওই লেনে ঢুকে যেতে পারবেন। এতে আপনার দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায়। তো স্পিড লিমিট মানবেন এবং আপনার যখন লেন চেঞ্জ বা ওভারটেকিং এর সময় যাবেন তখন আপনার গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দিবেন। ডানে বা বামে যেদিক থেকে ওভারটেকিং করেন অবশ্যই আপনাকে সিগন্যাল দিতে হবে। সিগন্যাল মিনস ইন্ডিকেটর ইউজ করতে হবে। এখন আমাদের আমরা যেটা ড্রাইভিং লাইসেন্সের বিআরটি যখন পরীক্ষা দিই তখন যেটা আমাদের শেখানো হয়েছে বাম দিয়ে ওভারটেক করার কথা। এখন আপনার একটা গাড়ি বামে আছে, আপনি কি বাম দিয়ে বামের ওই পাশে আপনার রাস্তা শেষ, আপনি কি বাম দিয়ে ওভারটেক করবেন? না, আপনাকে যে সাইড ফাঁকা আছে তখন সেই সাইড দিয়ে ওভারটেকিং করতে হবে। এবং সিগন্যালের বিষয়ে একটা আমরা অনেকেই ভুল করি, যেটা আমি ইন্ডিকেটর দিছি মানে আমি ডানে ঢুকবো, পিছনের গাড়ি আমাকে ডান থেকে ঢোকার জন্য সে ব্রেক করে হলে আমাকে ঢুকতে দিবে, এটা ভুল ধারণা। আপনার সিগন্যালের মানে জাস্ট আমি পিছনের গাড়িকে জানাতে যাচ্ছি আমি ডানে বা বামে প্রবেশ করব। এখন আপনার পিছনের গাড়িটার প্রায়োরিটি আগে, সে সোজা আসতেছে। সে যদি আপনাকে যেতে জায়গা দেয় তখন আপনার অবশ্যই আপনি ঢুকে যাবেন, কিন্তু সে যদি আপনাকে যেতে জায়গা না দেয় এবং সে যদি সিগন্যাল দেয় আপনি কখনোই লেন চেঞ্জ করবেন না। সেই গাড়ি যাবে, তারপর আপনি আপনার সুযোগ সুবিধা বুঝে লুকিং গ্লাস ফলো করে আপনি ওভারটেক করবেন। 4 নম্বর বিষয় হলো ব্লাইন্ড স্পট চেক করতে হবে আপনাকে। আপনি সামনে যে গাড়িকে ওভারটেক করতে যাচ্ছেন সেই গাড়ি যদি আপনি ব্লাইন্ড স্পটের থেকে হুট করে আপনি ক্রস করতে যান তাকে, সে তো আপনাকে দেখে নাই, সে যদি ডানে বা বামে হঠাৎ করে মোটর দিয়ে দেয় আপনি একটা অ্যাক্সিডেন্টে পড়ে যাবেন। তো অবশ্যই উচিত এগুলো ওভারটেকিং এর আগে সেই গাড়ির ব্লাইন্ড সাইড থেকে বের হয়ে তার লুকিং গ্লাসে সে ড্রাইভার আপনাকে দেখতে পারবে এরকম পজিশনে যাওয়া, এবং সেখান থেকে আপনি ডিপার বা হর্ন দিয়ে একটা সিগন্যাল দিলে সে খেয়াল করবে যে হ্যাঁ আপনি ওভারটেক করতেছেন। এতে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটা কমে যায়। এবার আসে আপনার গিয়ার শিফটিং এর বিষয়টা। গিয়ার শিফটিং এর বিষয়টা এরকম যে আপনি যদি হাই স্পিডে কোনো কিছু ওভারটেক করতেছেন, মানে 5 গিয়ারে আপনি 80, 85, 90, 100 আপনি ওভারটেক করতেছেন, তখন আসলে গিয়ার শিফটিং এর বিষয়টা আসে না, কারণ তখন আপনি অলরেডি আপনার এক্সিলারেশন হয়ে গেছে। কিন্তু দেখা গেছে আপনি 40, 50, 60 একটাকে হুক করে আপনাকে 60 তুলে ওভারটেক করতে হবে, তখন আপনাকে অবশ্যই একটা গিয়ার ডাউন করে তারপর ওভারটেক করতে হবে। এতে হয় কি, ধরেন 4 বা 3-এ, 4 বা 5-এ আপনার গাড়ির গিয়ারটা ছিল, আপনি যখন এক গিয়ার ডাউন করবেন ইনস্ট্যান্ট আপনি একটা এক্সিলারেশন পাবেন, রেডি একটা ফ্যাসিলিটি পাবেন, যেটা থেকে আপনার
ওই গাড়িটাকে দ্রুত ওভারটেক করতে পারবেন। এবং ওভারটেকিং এর সময় যদি আপনি কমিয়ে আনতে পারেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে হলো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এটা এই জন্য হচ্ছে হলো গিয়ার শিফট করে ডাউন করে যদি আপনি ওভারটেক করেন, দ্রুত এক্সিলারেট করে, তাহলে আপনার হচ্ছে হলো ওভারটেকিংটা আরো পারফেক্ট হয়ে যায়। 6 নম্বর পয়েন্ট আমি অ্যাকচুয়ালি আসলে 5 নম্বর পয়েন্টই বলে দিছি, যেটা হচ্ছে হলো আপনার ওভারটেকিং এর সময় দুটা গাড়ি পাশাপাশি থাকার আপনার সময় কমিয়ে ফেলবেন। কেননা হাইওয়েতে যদি হয় তাহলে দেখা গেছে যে গাড়ি পাশ থেকে রং সাইড অপর সাইড থেকে আসতে পারে, বা সামনের কোনো ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, আপনি ওটার সাথে স্পিড এক রাখতে রাখতে দেখা গেছে দুইটার কাছাকাছি এসে আপনাকে ব্রেক দেওয়া লাগতে পারে। আবার যদি এলাকায় বা ঢাকার ভিতরে চালাতে চান, সেক্ষেত্রে হচ্ছে হলো যে খুবই কম সময় পাওয়া যায় একটা গাড়িকে ওভারটেক করার জন্য। এই কারণেই হচ্ছিল যে গিয়ার ডাউন করার কথা বললাম। গিয়ার ডাউন করে আপনি যদি এক্সেলারেশন বাড়িয়ে তাড়াতাড়ি করে ওভারটেক করেন, আপনার অ্যাক্সিডেন্টের রিস্ক কমে যায়। আরেকটা বিষয় থাকে যে আমাদের অনেকের সাইড স্ট্যান্ডটা হচ্ছিল লুজ হয়ে থাকে। ধরেন আপনি কর্নারিং এর সময় হচ্ছিল সাইড স্ট্যান্ড লুজ আছে, তখন যখন আপনি কর্নারিং এ ডাউন হয়েছেন, ওটা ঘষা খেয়ে আপনার একটা ব্যালেন্স নষ্ট করে দিতে পারে। প্লাস আদার কিছু বিপদ আসে, যেমন হুট করে মানুষ রাস্তা পারাপার হয়, রং সাইডের গাড়ি আসে, আপনাকে এগুলিও খেয়াল রাখতে হবে। বা কুকুর আসে, রাস্তায় গর্ত পড়ে, এই বিষয়গুলি আপনাকে অবশ্যই ওভারটেকিং এর সময় খেয়াল রাখতে হবে, যাতে আপনি স্মুথলি ওভারটেকিং এর সময় যদি হুট করে গর্ত বা কুকুর চলে আসে, আপনি তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো, আশপাশের বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছিল যে আপনার সামনের গাড়িটাকে যে আপনি ওভারটেক করতেছেন, অনেক সময় দেখা যায় সেটার পারমিশনের প্রয়োজন হয়। পারমিশন এমন না, পারমিশন ওই ড্রাইভারই আপনাকে সিগন্যাল দিয়ে দিবে। যেমন আমার এই রাস্তায় হচ্ছিল আমি যখন যাচ্ছি, আমাকে কয়েকবার এরকম সিচুয়েশন আসছে, আমি সামনের গাড়ি দেখতেছি না, যেহেতু পাহাড়ের রাস্তা বাঁকের মধ্যে দেখা যায় না। তো আমি ট্রাক ওভারটেক করব, ট্রাক ড্রাইভার আমাকে হাত দিয়ে বা হর্ন দিয়ে সিগন্যাল দিচ্ছে। আমার বুঝে নিতে হয়েছে যে হ্যাঁ সামনে থেকে গাড়ি আসছে, সেই কারণে সে আমাকে সিগন্যাল দিচ্ছে, আমি ওভারটেক করিনি। আবার এমনও হয়েছে সে আমাকে আস্তে করে সাইড দিয়ে দিছে, প্রথমে দেয় নাই, তারপর আমাকে সিগন্যাল দিচ্ছে, তখন আমি পাস করছি। তো এই বিষয়টা হাইওয়ে তো হয়। অনেক সময় দেখা গেছে যে সামনের বাসটা দেখতেছে সামনে কোনো একটা ঝামেলা আছে, বা সেই স্পিড আপ করছে, সেই ওভারটেক করবে, আপনি করে ফেললে সে যখন বাউলি দিবে তখন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওই সিগন্যাল গুলি খুব শর্ট টাইমের জন্য হয়, এবং আপনাকে ওই শর্ট টাইমটাতেই খেয়াল রাখতে হবে। এবার সামনের গাড়িটা আকস্মিক বাঁকও নিতে পারে, বা হুট করে ব্রেক করতে পারে, এই বিষয়টাও আপনার সতর্ক থাকতে হবে। আপনি ওভারটেক করার আগে যদি সিগন্যাল প্রপারলি না দেন, ডিস্টেন্স প্রপারলি মেনটেন না করেন, সামনের গাড়ি ধরেন আপনি হুট করে স্পিড বাড়াইছেন, তাকে ওভারটেক করবেন, 60 to 80 চলে গেছেন, সামনের গাড়ি হুট করে হার্ট ব্রেক করলো, আপনার অ্যাক্সিডেন্ট হয়েই যাবে। তো এই বিষয়গুলোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, আপনার এখানে কনসেন্ট্রেশন লুজ করা যাবে না। আর সবার শেষে যে কথাটা বলতে হয়, আপনি যদি প্রপার ট্রাফিক রুল, রাস্তার সাইন, এগুলো যদি মেনে চলে আপনি ওভারটেক করেন, তাহলে হচ্ছে হলো আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক কমে যায়। এবং আরেকটা বিষয়, যেটা ওভারটেক করেন আর না করেন, যেভাবেই চালান, হাইওয়েতে চালানো বা লোকাল এরিয়াতে চালান, একটা নির্দিষ্ট স্পিড বজায় রাখার চেষ্টা করবেন। যেমন লোকালি চলে, এটা আপনার রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু চালাবেন। আর হাইওয়েতে চললে আমার প্রেফারেবল হচ্ছে 85 to 90 আমি মেনটেন করি, অ্যাভাব 80 মেনটেন করি, এই কারণে যে আমাকে খুব কম সংখ্যক গাড়ি তখন ওভারটেক করে, সেক্ষেত্রে আমার আশপাশ দিয়ে যত কম গাড়ি ওভারটেক আমাকে করবে, আমি তত হচ্ছে হলো সেফ ফিল করি। তো রাস্তায় ওভারটেকিং এর জন্য আশা করবো আপনারা হচ্ছে হলো এই বিষয়গুলি ফলো করবেন। এই বিষয়গুলো ফলো যদি করেন, আমি এগুলি ফলো করি, এবং এগুলি ফলো করে হচ্ছে হলো আমার রাস্তায় অ্যাক্সিডেন্টের, হাইওয়েতে আমি এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনায় পড়ি নাই, বা আমি লোকালিও যে দু একটা পড়ছি, কোনোটাই এই ধরনের কারণের জন্য হয় নাই। ওগুলি হয়েছে আপনার, হয় আমার গাড়িতে প্রবলেম ছিল, অথবা হচ্ছে হলো আমাকে কেউ পিছন থেকে মেরে দিছে। এটা ছাড়া আমার এই ধরনের এখন পর্যন্ত কোনো বড় অ্যাক্সিডেন্টের রেকর্ড নাই। ছোটখাটো দুই একটা, একটা দুই চাকার গাড়ি হতেই পারে। তো আপনি যদি আপনার দিক থেকে নিয়মগুলো মেনটেন করে চলেন, আপনি আপনার দিক থেকে সেফ থাকলেন, আরেকজন আপনাকে বাঁচায় চলবে কিনা এটা পরের সাবজেক্ট, আপনি আপনার দিক সেফ রাখবেন। আর হাইওয়েতে হচ্ছে হলো আপনার যদি নিয়ম না মানেন, সেক্ষেত্রে হয় যে ভুলের কোনো মাপ নাই। তো এই জন্য হচ্ছিল ওভারটেকিং করেন যেভাবেই করেন, উচ্চ গতিতে কখনোই গাড়ি না চালায় হচ্ছিল প্রপারলি যদি আপনি চালান। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি যেমন এই ট্যুরটা আমি পুরোটা শেষ করছি হচ্ছিল 80 to 85 অ্যাভারেজ স্পিডে। আমি 6 ঘন্টায় খাগড়াছড়ি থেকে ঢাকা চলে আসছি উইথ 9 ব্রেক্স, এবং অ্যাভারেজ স্পিড আমার 85 to 90, 80 এভাবে ছিল। তো দেরি তো হয় নাই আবার। এখন আমি যদি ধরেন 100+ চালায় আসতাম, আমি কতক্ষণ আগে আসতাম, 100+ চালায় আসলে আমার ইঞ্জিনে ওই ধরনের প্রেশার পড়তো, আমার মাইলেজও আমি কম পাইতাম। 80 to 85 এ 6 আওয়ার্স আপনার এই পাহাড়ি রোড ক্যালকুলেট করে এনাফ। যেই শুনছে সেই অবাক হয়েছে, 9টা ব্রেক দিয়ে আমি কিভাবে আসলাম এত তাড়াতাড়ি। তো 80 to 85 ও কম স্পিড না। তো আপনার হচ্ছে হলো যদি আপনি ওইভাবে চালান, 100+ স্পিড, আপনি মাও এক্সপ্রেস হয়ে যে চালান, ওখানে সব গাড়ি 100+ চলে, কিন্তু এই হাইওয়েতে খুব কম সংখ্যক গাড়ি আপনার 80+ চলে। তো আপনাকে আপনার সেফটি মেনটেন করতে হবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে খারাপ লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।